আচ্ছা আচ্ছা অধ্যায় 2 পৃষ্ঠা 67। বামে লেখা আছে বোর্ডে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ উদাহরণ সহ। আমরা আজকে কিছু রাসায়নিক বিক্রিয়া দেখব, সাথে যদি উদাহরণগুলো আমরা দিয়ে দেই তাহলে বিক্রিয়াগুলো খুব সুন্দর বোঝা যাবে। তা আমাদের রসায়নশাস্ত্র মানেই রাসায়নিক বিক্রিয়া, শত শত রাসায়নিক বিক্রিয়া আমরা ঘটাবো। এই বিক্রিয়া ঘটাইতে গেলে আমাদের তার আগে কিছু জিনিস জানা থাকতে হয়। যেমন মৌলের পুরা নাম আমরা লিখি না, সংক্ষিপ্ত নাম লিখি, তাও প্রতীক আকারে। ইংরেজি 1, 2 বা 3 অক্ষর দিয়ে আমরা সংক্ষেপে মৌলের পুরা নামকে সংক্ষেপে লিখি। সেই প্রতীকটা তাহলে জানতে হবে, এবং প্রতীক জানার পর তার যোজনীগত সেটা জানতে হবে, এবং এই প্রতীক আর যোজনী দিয়ে আমরা অণু বা যৌগ বানাইতে পারবো। এই অণু আবার 2 প্রকার, একটা মৌলিক অণু আর একটা হচ্ছে যৌগিক অণু। মৌলিক অণু তারাই যাদেরকে ভাঙলে একই রকম পরমাণু পাওয়া যাবে, সেই অণুকে মৌলিক অণু বলে। যেমন হাইড্রোজেন H2, নাইট্রোজেন N2, অক্সিজেন O2, ফ্লোরিন F2, ক্লোরিন Cl2, ব্রোমিন Br2, আয়োডিন I2। এগুলো মৌলিক অণু। যৌগিক অণু, যে অণুকে ভাঙলে বিভিন্ন পরমাণু পাওয়া যাবে, সেই অণুকে যৌগিক অণু বলে। যেমন পানির একটা অণু H2O। পানির অণুকে যদি ভেঙে ফেলি তাহলে আমরা 2টা হাইড্রোজেন পরমাণু, 1টা অক্সিজেন পরমাণু পাবো। অর্থাৎ এখানে 2 ধরনের পদার্থ, উপাদান বা এলিমেন্ট বা পরমাণু পাচ্ছি। একই জিনিস অনেকগুলো নাম। তাহলে এখানে 2 ধরনের পদার্থ পানির অণুতে, একটা হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। তাহলে পানির অণুকে ভাঙলে ভিন্ন ধর্মের 2টা পদার্থ, হাইড্রোজেন এবং অক্সিজেন খুঁজে পাই। কাজে পানির অণু হচ্ছে যৌগিক পদার্থ। এরকম যৌগিক পদার্থ তোমরা এখন চিনতে পারবে। যেমন অ্যামোনিয়া NH3, নাইট্রোজেন হাইড্রোজেন আছে, তাহলে এটা যৌগিক। সালফিউরিক অ্যাসিড H2SO4 সংকেত। এখানে হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে, তাহলে এটা নিঃসন্দেহে যৌগিক অণু। এই রাসায়নিক বিক্রিয়ায় আসতে গেলে আগে এই জিনিসগুলো জানা থাকতে হবে। আমরা মৌলিক অণুও এখানে লিখতে পারি, যৌগিক অণুও লিখতে পারি। লিখে তারপর তাদের থেকে একটা নতুন ধর্মের জিনিস তৈরি হবে, সেটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তা আমরা রাসায়নিক বিক্রিয়া গত ক্লাস পর্যন্ত পড়ানো হয়েছে, উদাহরণও দেওয়া হয়েছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। আজকে আমরা এই রাসায়নিক বিক্রিয়াগুলো অনেক প্রকারের আছে, আমরা শেখার চেষ্টা করব। তো এই রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ মূলত এখানে 9 ধরনের প্রকারভেদ আছে। এই 9 ধরনের প্রকারভেদ আমরা যদি জানতে পারি মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখি 9 ধরনের প্রকারভেদের মধ্যে প্রথম কে? 1, সংযোজন বা সংশ্লেষণ। এডিশন মানে হচ্ছে সংযোজন বা সংশ্লেষণ কাকে বলে আমরা দেখো 2 বা ততোধিক। তার আগে রাসায়নিক বিক্রিয়ায় আমরা মাঝখানে সমান চিহ্ন অথবা তীর চিহ্ন দিই। বা রাসায়নিক বিক্রিয়া যখন আমরা লিখব তখন মাঝখানে হয় সমান চিহ্ন অথবা তীর চিহ্ন দিই। এই সমান সমান বা তীর চিহ্নের বামে যারা থাকে তাদেরকে বলা হয় কাঁচামাল, ইংরেজিতে র ম্যাটেরিয়ালস।
ওটা আরও নাম আছে, ওইটাকে আমরা ইংরেজিতে বলি রিয়াক্ট্যান্ট, বাংলা হচ্ছে বিক্রিয়ক। এই বিক্রিয়কগুলো কোনো না কোনো শর্ত মেনে নতুন ধর্মের নতুন পদার্থ তৈরি করবে। যে পদার্থটা তৈরি করবে সেটা আসবে সমান সমান বা তীর চিহ্নের ডানে। এই ডানে যারা আসে তৈরি হয়ে তাদেরকে বলা হয় বাংলায় উৎপাদ, ইংরেজিতে প্রোডাক্ট। তাহলে আমরা বামে পাবো অর্থাৎ বামে নেব রিয়াক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়ক বা র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল। তারা কিছু শর্ত মেনে টেনে ডান পাশে নতুন ধর্মের নতুন বস্তু তৈরি করবে, যাকে বলবো আমরা উৎপাদ বা প্রোডাক্ট। প্রোডাক্টের পি, বামে রিয়াক্ট্যান্টের আর, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় বামে যারা থাকে তাদেরকে বলা হয়, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট। বিক্রিয়ক থেকে যে নতুন পদার্থ তৈরি হয় তাদেরকে বলা হয় উৎপাদ বা প্রোডাক্ট। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া এখন যে 9টা প্রকার এখানে শেখাবো, বিক্রিয়ককে উৎপাদকে, তাহলে আমাদের চিনতে আর ভুল হবে না। আমরা একটু সংজ্ঞা দিয়ে দেব, সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে। সংযোজন, দেখো বামে যে কাঁচামালটা নেব এরা মৌলিক অণু হতে পারে, আবার যৌগিক অণুও হতে পারে। তো 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ, বামে 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ থাকতে পারে। যদি 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ সরাসরি যুক্ত হয়, তাহলে সেই বিক্রিয়াকে বলবো আমরা সংযোজন বিক্রিয়া, যদি যুক্ত হয়। তাই এখানে একটু মতভেদ আছে, সেটা হচ্ছে যদি বাম পাশে দুই ধরনের বিক্রিয়া এখানে নেওয়া হয়েছে। বামে এই যে যৌগিক পদার্থ, এখানে মৌলিক পদার্থ, একে ভাঙলে শুধু হাইড্রোজেনই পাওয়া যাবে, এই জন্য এটা মৌলিক অণু, এটাও তাই, শুধু ক্লোরিনকেই পাওয়া যাবে একে যদি ভাঙি, অর্থাৎ 2টা ক্লোরিন পরমাণু পাবো। তাহলে এটাও মৌলিক অণু, এটাও মৌলিক অণু। এইখানে কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থ আছে, যে কার্বন, অক্সিজেন, এখানে আছে ক্যালসিয়াম আর অক্সিজেন, তাহলে এটা যৌগিক অণু। তো বিক্রিয়া মৌলিক অণু অংশগ্রহণ করতে পারে কাঁচামাল হিসাবে, আবার যৌগিক অণু অংশগ্রহণ করতে পারে। যদি যৌগিক পদার্থগুলো একত্রে যুক্ত হয়, এখানে ক্যালসিয়াম Ca, যার যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, এই জন্য এখানে সংখ্যা লেখা হয়নি। ক্যালসিয়াম CO2 আর অক্সিজেন মিলে CO3 হয়। CO3 এটা একটা যৌগমূলক। আমি বলছিলাম প্রথমের দিকেই, যৌগমূলক সূচিপত্রের ওদিকে দেওয়া আছে এই 10-12টা যৌগমূলক সংকেত, এভাবে লিখলেই সংকেত, এর যোজনী কত, এর চার্জ কত একটু শিখে নিতে হবে। কারণ যৌগমূলক কোনো পদার্থের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেটা আবার কাঁচামাল হিসাবেও এখানে আসতে পারে, যদিও এখানে আসে নাই কিন্তু আসতে পারে। কাজেই আমরা যৌগ যখন বানাবো, সংকেত দিয়ে যখন লিখব, তখন পদার্থ বামে মৌলিক পদার্থ থাকতে পারে, অথবা এখানেও যৌগমূলক থাকতে পারে, এখানেও যৌগমূলক থাকতে পারে, অর্থাৎ 2টা যৌগমূলক মিলেও একটা যৌগ তৈরি হতে পারে, আবার একটা মৌলিক পদার্থ একটা যৌগমূলক মিলেও একটা পদার্থ তৈরি হতে পারে। এই জন্য যৌগমূলকের সংকেত যোজনী আমাদেরকে শিখতে হবে। তো এখানে অলরেডি CO3 যৌগমূলকে দেওয়া আছে, এখানে 2-,
এই যে চার্জের সাথে যে সংখ্যা সেটাই যৌগমূলকের যোজনী। যদি আমাদের মুখস্থ থাকে তাহলে কার্বনের যোজনী এখানে ওই যেখান থেকে মুখস্থ করব সেখানে 2 দেওয়া আছে। আবার মৌলিক পদার্থের যোজনী কত সেখানেও 4, সেটারও 4 দেওয়া আছে। সেই 4 অনুযায়ী ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে এরও 2 এটারও 2, তাহলে এখানে যোজনী সমান সমান বিদায় আমরা এখানে দেখাইনি, অর্থাৎ শুধু CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এটাকে বাংলায় বলা হয় চুনা পাথর। যদি বিক্রিয়ায় আমরা কাঁচামাল হিসাবে কার্বন ডাইঅক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডকে যদি আমরা নিয়ে নেই একত্রে, তাহলে এই দুইটা একসাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। আবার নিচের বিক্রিয়াটা হাইড্রোজেন ক্লোরিন মিলে তৈরি করবে এখানে হাইড্রোজেন ক্লোরাইড। দেখো এখানে এটা যুক্ত হয়ে এটা তৈরি করছে। উপরের বিক্রিয়াটা এইটা মিলে এটা তৈরি করছে। উপরের বিক্রিয়াটা দেখো দুইটা যৌগিক পদার্থ যুক্ত হয়েছে, আর নিচের বিক্রিয়াটা 2টা মৌলিক পদার্থ যুক্ত হয়েছে। যদি মৌলিক পদার্থ বিক্রিয়কগুলো যদি মৌলিক পদার্থ হয় এবং তারা যদি একসাথে যুক্ত হয়, তাহলে সেই বিক্রিয়াকে একসাথে সংযোজন এবং সংশ্লেষণ দুটাই বলা হয়। যে সংযোজন বিক্রিয়ায় মৌলিক পদার্থগুলো একত্রে যুক্ত হয় তাকে সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া বলে। আর যদি যে সংযোজন বিক্রিয়ায় শুধু যৌগিক পদার্থগুলো যুক্ত হয় তখন তাকে শুধু সংযোজন বিক্রিয়া বলে। তাহলে এটা হবে শুধু সংযোজন বিক্রিয়া, এটা সংযোজন অ্যান্ড সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন এবং সংশ্লেষণ দুইটা শব্দ লিখছি। যদি মৌলিক পদার্থগুলো একাধিক মৌলিক পদার্থ যদি একত্রে যুক্ত হয় তাহলে সেটা সংযোজন বিক্রিয়া, আবার সেটাকে সংশ্লেষণ বিক্রিয়াও বলে। আর যদি শুধু যৌগিক পদার্থ একত্রে যুক্ত হয় তাহলে তাকে সংযোজন বিক্রিয়া বলে। আমরা তাহলে সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়া কি উদাহরণ কিভাবে লিখতে হবে আমরা স্পষ্ট বুঝে গেছি এখন। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, এটা আমরা অন্য কিছু দিতে পারি। হাইড্রোজেন অক্সিজেন মিলে দেখো 2টাই মৌলিক পদার্থ, এখানে পানি তৈরি হবে। তাহলে এই বিক্রিয়াটা এখানে যুক্তও হইল 2 জনে, সংযোজন। আবার যেহেতু শুধু মৌলিক পদার্থ কাজে এটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। পরীক্ষায় যদি আসে সংশ্লেষণ, হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি গঠন করে, এই বিক্রিয়াটি সংশ্লেষণ বিক্রিয়া। কারণ কি ব্যাখ্যা করো। কারণ হিসেবে বলতে হবে আমরা জানি যে সকল বিক্রিয়ায় একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ যুক্ত হয় তাদেরকে সংযোজন বিক্রিয়া বলে। কিন্তু শুধু যদি মৌলিক পদার্থ একত্রে যুক্ত হয় মৌলিক পদার্থ, তাহলে সেই বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। এই কারণে পানি যখন তৈরি হয় হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে তখন এটি একটি সংশ্লেষণ বিক্রিয়া। উত্তরটা হবে এটা। আমরা একটা প্রকারভেদ শিখে ফেলছি, আমরা দ্বিতীয় প্রকারভেদে যাব। বিয়োজন বিক্রিয়া। বিয়োজন শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা। আমরা যদি এটাকে বিশ্লেষণ বিক্রিয়াও বলে। বিয়োজন বিক্রিয়া বা বিশ্লেষণ বিক্রিয়া। আগেরটার যেমন সংযোজন বা সংশ্লেষণ ছিল, এটাও বিয়োজন বা বিশ্লেষণ বিক্রিয়া। বিয়োজন বা বিশ্লেষণ বিক্রিয়ায়
আচ্ছা, এখানেও দুইটা শব্দ দেওয়া আছে, একটা বিয়োজন, একটা হচ্ছে বিশ্লেষণ। বিয়োজন বা বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? দেখো, যে বিক্রিয়ায় অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ তাপ দিয়ে ভেঙে গিয়ে তার উপাদানে পরিণত হয়, অর্থাৎ নতুন পদার্থের সৃষ্টি করে, তাকে বিয়োজন বিক্রিয়া বলে। তাকে বিয়োজন বিক্রিয়া বলে। আবার কোনো পদার্থ তাপ ছাড়াই যদি তার উপাদানে পরিণত হয়, তখন তাকে বিশ্লেষণ বিক্রিয়া বলে। অর্থাৎ বিশ্লেষণ বিক্রিয়াতেও কোনো একটা পদার্থ ভেঙে বিভিন্ন উপাদানে পরিণত হবে, আর বিয়োজন বিক্রিয়াতেও তাই, কোনো একটি পদার্থ ভেঙে তার উপাদানে পৃথক হয়ে যাবে। পার্থক্য হচ্ছে, একটাতে তাপ দেওয়া হবে, তাপ দিয়ে ভাঙতে হবে এবং ভাঙিয়া বিভিন্ন উপাদানে পরিণত করব, আর একটা তাপ ছাড়াই আমরা বিভিন্ন উপাদানে পরিণত করতে পারবো। যেমন, তাহলে বিয়োজন বিক্রিয়া বা বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে? আমার মনে হয় পড়ে নিবে পৃষ্ঠা 67। উদাহরণ উপরে, যেমন পানিকে, পিওর পানি মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করে না, এই জন্য পানির মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ পরিবহন করতে যায়, তাহলে পানির মধ্যে দিয়াক ফোঁটা অ্যাসিড মিশ্রিত করতে হবে। এই জন্য লেখা আছে পানি অ্যাসিড ব্র্যাকেটের মধ্যে। এই অ্যাসিড মিশ্রিত পানির মধ্যে যদি বিদ্যুৎ চালনা করি, তাহলে পানির অণু ভেঙে যাবে। ভেঙে গিয়ে এক পাশে হাইড্রোজেন তৈরি হবে, আর এক পাশে অক্সিজেন তৈরি হবে। তারা এটাও ভেঙে গিয়ে ভিন্ন ভিন্ন উপাদানে পরিণত হইল, কিন্তু এটা তাপ ছাড়াই বিদায়। এটার নাম হচ্ছে বিশ্লেষণ রাসায়নিক বিক্রিয়া। আর এটা ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর একটু আগে তৈরি করা হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনাপাথরকে যদি তাপ দেয়, তাহলে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যাবে, ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। যেমন এখান থেকে একটা অক্সিজেন ক্যালসিয়ামের সাথে বের হয়ে সিএও, আর এখানে থেকে CO2, এটা কার্বন ডাইঅক্সাইড, এটা একটা গ্যাস। আর CaO, এটা হচ্ছে চুনের সংকেত। দেখো, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম মৌলের প্রতীক হচ্ছে Ca, অক্সিজেন মৌলের প্রতীক হচ্ছে O। এই প্রতীকগুলোকে যদি পাশাপাশি লিখি, সাথে যদি যোজনী ট্রান্সফার করি, অর্থাৎ প্রথমটার যোজনী পরেরটার যাবে, পরেরটার যোজনী প্রথমটার আসবে। যদি আমরা এই প্রতীক আর যোজনী দিয়ে লিখতে পারি, তাহলে সেটাই হবে অণুর সংকেত। তাই ক্যালসিয়াম অক্সাইড বাংলা দিয়ে যদি লিখি আর যদি সংকেতে লিখি, তাহলে ক্যালসিয়ামের প্রতীক Ca, অক্সিজেনের প্রতীক O, এই দুইটা পাশাপাশি লিখে এর যোজনী এখানে এর নিচে আসবে, এর যোজনী ডাইন পাশে মৌলের প্রতীকের নিচে আসবে। কিন্তু আরও যোজনী দুই বিধায় আমরা সমান সমান যোজনী হলে আমরা লিখি না, লেখা লাগে না। এই জন্য শুধু প্রতীক দুইটা লিখে ফেলছি CaO। এই CaO হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর ক্যালসিয়াম অক্সাইডের একটা নাম হচ্ছে বাংলায়, সেটা হচ্ছে চুন। তাহলে আমরা বিয়োজন বা বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে আমরা এই দুটো উদাহরণ থেকে ক্লিয়ার। প্রতিস্থাপন বিক্রিয়া, একে ইংরেজিতে বলা হয় সাবস্টিটিউশন। প্রতিস্থাপন বিক্রিয়ায় আমরা উদাহরণটা থেকে সংজ্ঞা দিতে পারবো। দেখো, এটা মিথেন CH4, মিথেন কার্বনের যোজনী 4, হাইড্রোজেনের যোজনী 1। এই জন্য আর যোজনী এখানে আসছে, আর যোজনী 1 বিদায় 1 লেখার দরকার হয় না। এই জন্য মিথেনের সংকেত হচ্ছে CH4 প্লাস ক্লোরিন ডি পারমাণবিক মৌল, আমরা বারবার উচ্চারণ করছি। Cl2, এরকম কয়েকটা আছে। এটা হ্যালোজেনের 4টা মৌল, এরকম করে লিখতে হয়। F2, Cl2, Br2, I2, এগুলো হ্যালোজেন মৌলিক অণুর সংকেত। তো মিথেন আর ক্লোরিন যদি সূর্যের ইউভি রশ্মির আছে এরকম জায়গায়, অর্থাৎ ইউভি রশ্মি পাবে এরকম জায়গায় মিথেন এবং ক্লোরিন বিক্রিয়া করে এখান থেকে একটা হাইড্রোজেন সরে যা CH3 গঠন হবে, এর নাম হচ্ছে মিথাইল মূলক। আর ওই জায়গাটাতে একটা ক্লোরিন চলে যাবে,
তাহলে হবে মিথাইল ক্লোরাইড, এই যে CH3 মিথাইল ক্লোরাইড। আর এখানকার হাইড্রোজেন সরে আসলো, এখানে একটা ক্লোরিন এখনও আছে, প্লাস হাইড্রোজেন আর ক্লোরিন, অ্যারো যোজনী এক অ্যারো যোজনী এক, এই জন্য শুধু HCl। তাহলে আমরা পাবো এখানে মিথাইল ক্লোরাইড প্লাস HCl। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যৌগ থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, কার দ্বারা? একটা ক্লোরিন পরমাণুর দ্বারা। তো কোনো যৌগ হতে কোনো একটা মোলকে তার থেকে অধিক সক্রিয় মোল দ্বারা যদি প্রতিস্থাপিত হয়ে যায়, তাহলে সেই বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এখানে হাইড্রোজেনের থেকে ক্লোরিন হচ্ছে একটু সক্রিয় মোল, এই জন্য যেহেতু এটা বেশি সক্রিয় হাইড্রোজেন থেকে, এই জন্য হাইড্রোজেন একটা সরে যায়, ক্লোরিন ঢুকে যাবে। এভাবে আমরা মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ইউভি রশ্মির প্রয়োগে মিথাইল ক্লোরাইড প্লাস HCl গঠন করতে পারি। এই বিক্রিয়াটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটা আরও 3 বার প্রতিস্থাপিত হবে। এই মিথাইল ক্লোরাইড থেকে আমার মিথাইল ক্লোরাইড এখানে দ্বিতীয় ধাপে এখানে আমার আরও একটা বিক্রিয়া দেখাবে, সেটা হচ্ছে CH2Cl2। এই CH2Cl2 আবার এখানে আরেকটা বিক্রিয়া দেখাবে, তখন সেটা হবে CH3, যাকে ক্লোরোফর্ম বলা হয়। এই ক্লোরোফর্ম থেকে আরও একটা বিক্রিয়া হবে, যাকে আমরা পাবো ডান পাশে CCl4, অর্থাৎ কার্বন টেট্রা ক্লোরাইড। এটা নিষ্ক্রিয় দ্রাবক, অর্থাৎ ইউভি রশ্মির প্রয়োগে প্রতিস্থাপন বিক্রিয়ায় মিথেনের সাথে ক্লোরিনের যদি আমরা বিক্রিয়া দেখাই, তাহলে এখানে ক্রমান্বয়ে 4টা ধাপে বিক্রিয়া সম্পন্ন করে লাস্টে কার্বন টেট্রা ক্লোরাইড, সংকেত হচ্ছে CCl4, এটা তৈরি হবে। এই বিক্রিয়াটি একটি ধারাবাহিক চেইন বিক্রিয়া, অর্থাৎ এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ এই বিক্রিয়ার মাধ্যমে সমাপ্ত করা যায় বা দেখানো যায় বা বোঝানো যায়। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া গেল। আমরা এখন দেখব আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র আর্দ্র বিশ্লেষণ বা পানি যোজন। যে বিক্রিয়ার নাম আর্দ্র বিশ্লেষণ তাকে আবার বলা হয় পানি যোজন, ইংরেজিতে বলা হয় হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস পানি যোজন বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় কোনো যৌগের সাথে পানি যুক্ত হয়, কোনো যৌগের সাথে পানি যুক্ত হয়ে যাবে, উদাহরণ দিলেই বোঝা যাবে। দেখো, পানিকে ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন পাই। আবার পানির মধ্যে পানি এইভাবে থাকে, হাইড্রোজেন বন্ড OH, হাইড্রোজেন এটার নাম হচ্ছে বন্ধন। এই একটা বন্ধনের 2টি ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন মিলে একটা বন্ধন হয়। এই বন্ধনকে আমরা যোজনী হাত বলি বা রেখার চিহ্ন দ্বারা দেখাই। তাহলে হাইড্রোজেন এর ইংরেজি হচ্ছে বন্ড, হাইড্রোজেন বন্ড OH। এই ফেরিক ক্লোরাইড পানির সাথে যুক্ত হবে, তাহলে এই বিক্রিয়াটার নাম হবে আর্দ্র বিশ্লেষণ বা পানি যোজন। যেমন পানির মধ্যে যে OH থাকে, OHটা এখানে ঢুকে যাবে, ক্লোরিন সরে যাবে, OH এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে FeOH, OH, ওই যে যৌগমূলক পড়তে বলছিলাম, যৌগমূলকের OH হচ্ছে একটা নেগেটিভ যৌগমূলক, অর্থাৎ OH মাইনাস, এখানে মাইনাস আকারে থাকে, ওই চার্টে দেওয়া আছে OH মাইনাস। এটার নাম হচ্ছে হাইড্রোক্সিল মূলক। আর ঘাড়ে মাথায় চার্জ হচ্ছে ঋণাত্মক এবং সংখ্যা এখানে নাই, তার মানে একটা 1 আছে, ওই সংখ্যাটাই এর যোজনী। তাহলে হাইড্রোক্সাইডের যোজনী কত? 1। আর আয়রনের যোজনী কত? আয়রনের যোজনী 2, 3। আমি পরিবর্তনশীল যোজনীর মধ্যে পড়াই দিছি। কিছু কিছু মৌল আছে একাধিক যোজনী থাকে, সেই যোজনীগুলোকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন আয়রনের যোজনী 2, 3, কার্বনের যোজনী 2, 4, নাইট্রোজেনের যোজনী 3, 5, ফসফরাসের যোজনী 3, 5, সালফারের যোজনী 2, 4, 6, এরকম অনেকগুলো মৌলের একাধিক যোজনী আছে। যেমন কপার বা তামা, এর যোজনী হচ্ছে 1 আর 2। তো এখানে আয়রনের যোজনী 2, 3। যেহেতু এখানে আমি আয়রনের যোজনী 3 ব্যবহার করছি, ক্লোরিন তো হ্যালোজেন, এর যোজনী 1, এই জন্য 1 এখানে আসে নাই। আয়রনের যোজনী যেহেতু 3, কাজে এখানে যোজনী হবে 3। আবার একটা কথা বলে দেই, যৌগমূলক যারা, তাদের কাছে যখন যোজনী যায় তখন ব্র্যাকেট দিয়ে সেই যোজনীটা লিখতে হবে, এই জন্য বাকিগুলোতে লাগবে না। এই জন্য এর যোজনী 3 এই যে এখানে যাবে, আর এর যোজনী 1 পুরাটাই, এটা OH মিলে একটা যৌগমূলক, এর যোজনী হচ্ছে 1 লেখার দরকার নেই। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড, তাহলে এখানে আর কী থাকে?
এখানে থাকে হাইড্রোজেন আর এখানে থাকে ক্লোরিন, সাথে হবে আমার HCl। তাহলে কোনো যৌগে পানি যুক্ত হলেই তার নাম হচ্ছে পানি বিশ্লেষণ বা বিয়োজন বিক্রিয়া। আমরা এখন যাব দ্বিবিযোজন। দ্বিবিযোজন দ্বিবিয়োজন বিক্রিয়া। দ্বিবিয়োজন বিক্রিয়া কিছুই নাই, উদাহরণ দিলেই সংজ্ঞা হয়ে যাবে। মার্কিউরিক ক্লোরাইড প্লাস পটাশিয়াম আয়োডাইড। দেখো মার্কিউরিক ক্লোরাইড, এটার নাম যোজনী 2। মার্কিউরিক ক্লোরাইড প্লাস পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে, দেখো আয়োডিনটা এখানে আসছে আর ক্লোরিনটা এখানে গেছে, অর্থাৎ দুইটা উপাদান জায়গা রদ বদল করছে। আয়োডিনটা এখানে আসছে, এই যে HgI, আর এই জায়গাত ক্লোরিন আসছে, এই যে KCl, এই যে KCl। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটা যৌগ হতে দুইটা উপাদান পরস্পর স্থান বিনিময় করে, তখন সেই বিক্রিয়াকে দ্বিবিয়োজন বিক্রিয়া বলে। উদাহরণ, মার্কিউরিক ক্লোরাইড আর পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়ায় মার্কিউরিক আয়োডাইড সাথে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়। এখানে এই বিক্রিয়াটি দ্বিবিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আমরা তিনটা নাম আছে এই বিক্রিয়াটার। এটা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া বা সমাণুক বিক্রিয়া বা আইসোমারিক বিক্রিয়া। সমাণুকের ইংরেজি হচ্ছে আইসোমারিক বিক্রিয়া। এই বিক্রিয়াটা তিনটা উদাহরণ, খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট। তোমরা বেশি বেশি করে পড়ে নিবা। যেমন এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। নকের নাটটা বইয়ের মধ্যে শব্দ আছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট লিখছি। নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, সালফার, 4 ধরনের পরমাণু আছে। নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন আর সালফার। এইটা ডান পাশে লিখে ফেলছি, দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, কোথায় কি লিখলাম, CnS, NH2 bond CH bond NH2। দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, সালফার, এখানেও 4টা পরমাণু আছে। যে সকল যৌগের সংজ্ঞাটা দিয়ে আগে, যে সকল যৌগের ভিতরে অবস্থিত পরমাণুগুলো এখানে 4 ধরনের পরমাণু আছে। পরমাণুগুলো নিজেরা পুনর্বিন্যস্ত হয়ে নতুন ধর্মের নতুন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ গঠন করে। সেই বিক্রিয়াকে সমাণুক বিক্রিয়া, আইসোমারিক বিক্রিয়া বা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া বলে। এখানে কোনো কিছু আসে নাই। এই যে একটা যৌগ নিছি,
এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। আর এই যে যৌগটা পাইলাম এটার নাম হচ্ছে থায়ো ইউরিয়া। থায়ো ইউরিয়া, এই থায়ো ইউরিয়া যা ধর্মকর্ম, এর ধর্মকর্ম আলাদা, কিন্তু বাহির থেকে কোনো পরমাণু আসে নাই। ওখানকার ভিতরের পরমাণুগুলোই শুধু এলোমেলো হয়ে, মানে একটু অন্যভাবে গঠিত হয়ে একটা নতুন পদার্থ সৃষ্টি করছে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু যৌগের ভিতরে থাকা পরমাণুগুলো নিজেরা সুবিন্যস্ত হয়ে নতুন ধর্মের একটা নতুন যৌগ গঠন করে, সেই বিক্রিয়াকেই পারমাণবিক পুনর্বিন্যাস বা সমাণুক বা আইসোমারিক বিক্রিয়া বলে। উদাহরণ অ্যামোনিয়াম থায়োসায়ানেটের উদাহরণ দিয়ে দিলেই চলবে। আবার আমরা এখন পড়ব অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া ইংরেজি হচ্ছে প্রেসিপিটেশন রিয়াকশন। বিক্রিয়ার ইংরেজি হচ্ছে রিয়াকশন, প্রেসিপিটেশন রিয়াকশন। এখানেও যদি উদাহরণ দিই আমরা বুঝতে পারবো। অধঃক্ষেপণ, সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড বাংলায় সংকেত দিয়ে লিখলাম সংক্ষেপে NaCl, এরো যোজনী এক, এরো যোজনী এক, এই জন্য শুধু NaCl প্লাস সিলভার নাইট্রেট। দেখো সিলভার মানে রূপা, ওর প্রতীক হচ্ছে যে নাইট্রেট, এটা যৌগমূলক NO3, মুখস্থ করতে হবে। এই যৌগমূলক নাইট্রেট এর যোজনী এক, এরো যোজনী এক, এই জন্য যোজনী এখানে লেখা হয় নাই। এখানেও এর যোজনী এক, এর যোজনী এক, এই জন্য শুধু NaCl। দেখো একটা যৌগ সোডিয়াম ক্লোরাইড আর একটা যৌগ সিলভার নাইট্রেট, তাহলে দুইটা যৌগ। যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটা যৌগ বিক্রিয়া করে যে নতুন পদার্থগুলো তৈরি করে, তাই দেখি এটা তৈরিটা করি। তাহলে এই জায়গাতে আসবে নাইট্রেট, এটা ঋণাত্মক, এটা পজিটিভ, এখানে আসবে নাইট্রেট, তাহলে NO3 প্লাস, আর এই সিএলটা যাবে এই জায়গাত সিলভারের কাছে, তাহলে AgCl। দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটা পদার্থ, যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক পদার্থ বিক্রিয়া করে যে নতুন পদার্থ তৈরি করে, সেই নতুন পদার্থের একটা যদি পাত্রের তলায় জমে যায়, অর্থাৎ তলানি ফেলায়, অর্থাৎ দইয়ের মতো দেখা যায়, সেই বিক্রিয়াকেই অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন রিয়াকশন বলে। এখানে যে দুইটা বস্তু তৈরি হয়েছে, একটা সোডিয়াম নাইট্রেট, একটা হচ্ছে সিলভার ক্লোরাইড, এই দুইটা বস্তুর লিখে দিলাম আরও সুন্দর করে বোঝার জন্য। দুইটা বস্তু তৈরি হয়েছে, একটা বস্তু পাত্রের তলায় জমা হয়ে গেছে, সেটার নাম হচ্ছে সিলভার ক্লোরাইড। এই যে তীর চিহ্ন নিচের দিকে দিছি, অর্থাৎ পাত্রের তলায় জমা হয়ে আছে। প্রেসিপিটেশনকে সংক্ষেপে PPT বলা হয়, PPT। যদি রাসায়নিক বিক্রিয়ায় ব্র্যাকেটের মধ্যে কোনো বস্তুর সাথে যদি PPT লেখা থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে ওই বস্তুটা তলে জমা হয়ে গেছে। এই জমা হওয়াটাই এটা হচ্ছে PPT সংক্ষেপে। আর পুরো নামটা হচ্ছে প্রেসিপিটেট, আর বাংলা হচ্ছে অধঃক্ষেপ। যে জিনিসটা নিচের দিকে চলে আসবে তাকে তীর চিহ্ন নিচের দিকে দিয়ে, যে জিনিসটা উড়ে চলে যাবে তার জন্য তীর চিহ্ন উপরের দিকে। রাসায়নিক বিক্রিয়ায় এগুলো কিছু চিহ্ন সহ নিয়ম আছে, আমরা ধাপে ধাপে সেগুলো শিখে ফেলবো। তাহলে অধঃক্ষেপণ বিক্রিয়া সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। আমরা এখন পড়ব পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ খুব ইম্পর্টেন্ট, পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বা বহু যোজন বিক্রিয়া। পলিমারকরণ বা বহু যোজন বিক্রিয়া কিছুই নাই, খুব সহজ, খুব ইম্পর্টেন্ট। পলিমারকরণ বহু যোজন এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, তোমরা বেশি বেশি করে পড়ে নেবে। কিচ্ছু নাই, উদাহরণ দিলেই বোঝা যাবে।
CH2 ডবল বন্ড CH2 জৈব রসায়নে পড়া, এটা কার্বন কার্বন ডবল বন্ড। এই পদার্থগুলোকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে যৌগে শুধু কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত তাদেরকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন সম্পৃক্ত আছে, অসম্পৃক্ত আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকবে তারা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি কার্বন কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে তারা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে কার্বন কার্বন ডবল বন্ড নিচ্ছি, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রথম যৌগ ইথিন। ইথিন ডবল বন্ডের কারণে নামের শেষে ইন যোগ করতে হয়, এই জন্য এটার নাম হচ্ছে ইথিন। একটা কার্বন মিথেন, দুইটা কার্বন ইথেন, নামের শেষে ইন যোগ করবো তাহলে এটার নাম হবে ইথিন। ইথিন এটাকে আরেকটা নামে ডাকা হয় ইথিলিন। অসংখ্য ইথিলিন অণু, এর নাম্বার অফ এন নিছি। এন মানে কি? অসংখ্য এইরকম অণু নেওয়া আছে পাত্রে। যদি ওই পাত্রের মধ্যে চাপ এত দেই, তাপ দেই, কিছু প্রভাবক দেই, সামান্য অক্সিজেনও ছেড়ে দেওয়া হয়, তাহলে এই ডবল বন্ডের একটা বন্ধনের নাম সিগমা আর একটা বন্ধনের নাম হচ্ছে পাই। সিগমা বন্ধন শক্তিশালী, এটা ভাঙে না। পাই বন্ধন দুর্বল, এই জন্য এটা ভেঙে যায়। ভেঙে গিয়ে এই বন্ধনটা ভেঙে গিয়ে দুইটা অর্ধ হাত তৈরি করবে। একটা হাত যাবে এখানে আর একটা অর্ধ হাত আসবে এখানে, এই যে দেখানো হয়েছে। এই একটা অর্ধ হাত, এই একটা অর্ধ হাত। এরকম ইথিলিন অণু এই কন্ডিশনগুলোর মাধ্যমে পাই বন্ড ভেঙে দুইটা অর্ধ হাত দুই পাশের প্রান্তে তৈরি হবে। ওই প্রান্তগুলোতে ওই রকম মূলকগুলো অসংখ্য হয় বামেও যুক্ত হবে অথবা ডানে যুক্ত হবে। এভাবে যুক্ত হয়ে অনেক বড় শিকল বিশিষ্ট একটা যৌগ গঠন করবে। এই প্রক্রিয়াকেই পলিমারকরণ প্রক্রিয়া বলে। পলিমারকরণ প্রক্রিয়ায় যে বস্তুটা তৈরি হয় তাকে পলিমার বলে, আর যে বস্তুটা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তাকে মনোমার বলে। তাহলে অসংখ্য মনোমার কন্ডিশন আরোপ করে যখন একটার পর একটা মূলক যুক্ত হয়ে হয়ে বৃহৎ শিকল গঠন করে যে যৌগ গঠন করে তাকে আমরা পলিমার বলি। আর এই প্রক্রিয়াটাকে পলিমারকরণ বা বহুযোজন বলি। এবং এখানে উৎপন্ন বস্তুটা যেহেতু ইথিন থেকে আসছে, অসংখ্য ইথিন যুক্ত হয়েছে। ইথিন থেকে আসছে, কতগুলো ইথিন থেকে? অসংখ্য ইথিন থেকে। যেহেতু অসংখ্য ইথিন যুক্ত হয়ে গেছে, তো অসংখ্য হলে আমরা ব্যবহার করি ইংরেজি শব্দ পলি। সেই পলি এখানে। আর কোত্থেকে আসছে? ইথিন থেকে। তাই ইথিনের শুধু আমরা থিনটা নিয়ে নিছি, অর্থাৎ তার নাম হলো পলিথিন। তা বাজারের যে আমরা শপিং ব্যাগগুলো পলিথিন ব্যবহার করি বা পলিথিনে আরও সুন্দর সুন্দর ব্যাগ ব্যবহার করি, সবগুলোই এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কারখানায় তৈরি করা হয়। কাজে এটা খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। আমরা অনেকেই দেখা যাবে কোনো এক সময় রসায়ন থেকে যারা পাশ করে এরকম রাসায়নিক কারখানার চাকরি করে তারা বহু বেতনও পায়। তারা এই প্রক্রিয়াটাই সেখানে প্রয়োগ করে। বইয়ের মধ্যে আরেকটা উদাহরণ আছে পলিমারকরণের। অসংখ্য অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে ইথিন নিছি, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটাকে বলা হয় সংক্ষেপে অ্যালকাইন। এই অ্যালকাইনের প্রথম সদস্য দুই কার্বনওয়ালা মিথেন ইথেন, নামের শেষে আইন যোগ করতে হবে, তাই এটার নাম হচ্ছে ইথাইন। একে আর একটা বাণিজ্যিক নামে ডাকা হয় যার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এই তিনটে অ্যাসিটিলিন অণুকে যদি 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা উত্তপ্ত করি অর্থাৎ হিট করি, তাহলে এই তিনটা অণু পরপর যুক্ত হয়ে C6H6 নামে একটা নতুন যৌগ গঠন করবে, অর্থাৎ একটা বড় যৌগ গঠন করবে। এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। তাহলে বেনজিনের সংকেত হচ্ছে C6H6। এই যে বেনজিন গঠন হলো এটার নাম হচ্ছে পলিমার। আর কোত্থেকে আসলো? অ্যাসিটিলিন বা ইথাইন থেকে। এই অ্যাসিটিলিন বা ইথাইনের নাম হচ্ছে এখানে মনোমার। তাহলে মনোমার থেকে যে প্রক্রিয়ায় পলিমার পাই সেই প্রক্রিয়াকে পলিমারকরণ বা সমানুকরণ বা বহুযোজন বিক্রিয়া বলে। বইয়ের মধ্যে দেওয়া আছে। আমার মনে হয় আমি যেভাবে বুঝাইলাম ছাত্ররা মোটামুটি যারা দেখতেছে বা ফলো করতেছে আমার মনে হয় তাদের মাথায় ঢুকছে এবং রিভাইজ করলে আরও সুন্দর হবে। প্রশমন বিক্রিয়া। প্রশমন বা নিরপেক্ষকরণ বিক্রিয়া, ইংরেজি হচ্ছে নিউট্রালাইজেশন বিক্রিয়া।
প্রশমন বিক্রিয়া আমরা খুব ভালোভাবে কম বেশি জানি। হ্যাঁ, কেন জানি? আমাদের পেটে অ্যাসিড হয়, অ্যাসিড হলে ডাক্তাররা অ্যান্টাসিড ট্যাবলেট দেয়। অ্যান্টাসিড ট্যাবলেট হচ্ছে ক্ষার, আর পেটের মধ্যে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড যখন গ্যাস বেশি তৈরি করে ফেলে পেটের মধ্যে, তখন পেট ব্যথা করে। দিস ইজ দ্য গ্যাস্ট্রিক। এই গ্যাস্ট্রিক দমনের জন্য ডাক্তাররা অ্যান্টাসিড ট্যাবলেট বা রেনিটেডিন গ্রুপ এবং আরও আধুনিক গ্রুপ আছে, রেবিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, ল্যানজোপ্রাজল, এই অনেক গ্রুপ আছে। হ্যাঁ, গ্যাস্ট্রিকের ধরন অনুযায়ী ডাক্তাররা সেই ওষুধগুলো লিখে দেয়। তা আমরা যে গ্যাস্ট্রিকের জন্য বাড়িতে যে ওষুধগুলো খাই সেটা হচ্ছে ক্ষার জাতীয় ওষুধ। এটা তৈরি হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা ক্ষারের মিশ্রণ দিয়ে ট্যাবলেট তৈরি হয়। ওই ট্যাবলেটটা বাজারে বিক্রি হয় বিভিন্ন নামে। এই ট্যাবলেটটা যখন আমরা খেয়ে নিই, পেটের মধ্যে যে অ্যাসিড আছে, অ্যাসিডের সাথে তখন তারা বিক্রিয়া ঘটায় দুইটা বস্তু তৈরি করে। একটা হচ্ছে লবণ, একটা হচ্ছে পানি। লবণও নিরপেক্ষ, পানিও নিরপেক্ষ, যেটা আমাদের বডিতে কোনো ক্ষতি তেমন একটা করে না। যখনই নিরপেক্ষ বস্তু লবণ এবং পানি তৈরি হয়, তখনই আমাদের পেট ব্যথাটা, গ্যাস্ট্রিকটা দমন হয়। এই যে নিরপেক্ষ বস্তু তৈরি করলাম কাঁচামাল ব্যবহার করিয়া, এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বা নিরপেক্ষকরণ বা নিউট্রালাইজেশন বিক্রিয়া বলে। তাহলে আমরা সংজ্ঞা কী দেব? যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের মিশ্রণে নিরপেক্ষ বস্তু লবণ এবং পানি তৈরি হয়, তাকে নিরপেক্ষকরণ বা নিউট্রালাইজেশন বা প্রশমিতকরণ বিক্রিয়া বলে। উদাহরণ, অ্যাসিড আর ক্ষার, কিচ্ছু নেব না, অ্যাসিড আর ক্ষার। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সিলমূলক ধাতুর সাথে গেলেই ক্ষার তৈরি করবে। এই যে NaOH ক্ষারক, আর হাইড্রোক্লোরিক হচ্ছে একটা অ্যাসিড। তাহলে এখানে আমার সোডিয়ামের সাথে ক্লোরিন যাবে, প্লাস OH এর সাথে হাইড্রোজেন যাবে, কি হবে? পানি হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা HCl অ্যাসিড যোগ করি, তাহলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। পানীয় নিরপেক্ষ সোডিয়াম ক্লোরাইড, এটা খাদ্য লবণ, যেটা আমরা তরকারিতে, ভাতে বা এমনিতে টকটকে আমরা খেয়ে নিই, টকে ভরে টরে আমরা খেয়ে নিই। এটা হচ্ছে খাদ্য লবণ, যা সোডিয়াম ক্লোরাইড। সমুদ্রের পানি থেকে সোডিয়াম ক্লোরাইড তৈরি করা হয়। এবং ইদানিং আমাদের অনেক মানে কিছু রোগ থেকে মুক্ত করার জন্য লবণের সাথে আমরা আয়োডিনও যোগ করি, অর্থাৎ আয়োডিনযুক্ত লবণ আমাদেরকে খেতে হবে। তো এই সোডিয়াম ক্লোরাইড এটা নিরপেক্ষ বস্তু, পানি হচ্ছে নিরপেক্ষ বস্তু। এই বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া বা নিরপেক্ষকরণ বিক্রিয়া। আমরা এখন পড়ব প্রভাবক। তাহলে 9 প্রকার রাসায়নিক বিক্রিয়া শেষ, আমরা পড়ব এখন প্রভাবক। প্রভাবন এবং প্রভাবক ইংরেজি হচ্ছে, প্রভাবকের ইংরেজি হচ্ছে ক্যাটালিস্ট, আর প্রভাবনের ইংরেজি হচ্ছে ক্যাটালাইসিস। এইটা কি? আমরা যে বিক্রিয়াগুলো ঘটাই, এই বিক্রিয়াগুলো কখনো ধীরে হয়, কখনো খুব দ্রুত হয়। যখন দ্রুত হয় তখন গণনা করতে সমস্যা হয়, যখন ধীরে হয় তখন সময় লস হয়, জনবল বেশি লাগে এবং আমাদের তখন লস হয়ে যায়। এই জন্য আমরা প্রভাবক নামে একটা জিনিস বিজ্ঞানীরা আবিষ্কার করছে, সেটা দিয়ে আমরা যে বিক্রিয়াগুলো খুব ধীরে হয় তার গতিটা বাড়ায় দিতে পারি, আর যে বিক্রিয়া খুব দ্রুত হয় তার বিক্রিয়া আমরা কমায় দিতে পারি। তাহলে প্রভাবক দিয়ে এখানে বোঝা যাচ্ছে যে বস্তুগুলো বিক্রিয়ার গতি বাড়ায় অথবা কমায়, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে। তা আমরা প্রভাবক প্রভাবন একসাথে শিখিয়ে ফেলবো। যে রাসায়নিক বিক্রিয়ার চলাকালে এমন কোনো বস্তু যোগ করলে যদি ওই বস্তুটা বিক্রিয়ার গতিকে কখনো বাড়ায় বা কখনো কমায় দেয়, তাহলে সেই বস্তুটাকে বলা হবে প্রভাবক, আর এই ঘটনাটাকে বলা হবে প্রভাবন। এই প্রভাবক 4 প্রকার। এই প্রভাবক 4 প্রকার। একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক, একটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক, একটা হচ্ছে অটো প্রভাবক, একটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। তাহলে ধনাত্মক প্রভাবক যে সকল প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয় তাকে ধনাত্মক প্রভাবক বলে। যে প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতিকে কমায় দেয় তাকে ঋণাত্মক প্রভাবক বলে। যে রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক যোগ না করিয়ে ওখানেই এমন একটা বস্তু তৈরি হবে যে বস্তুটা অটোমেটিকভাবে প্রভাব হিসাবে কাজ করবে, সেই বস্তুটাকে বলা হয় অটো প্রভাবক। এবার আবিষ্ট প্রভাবক কাকে বলে? দুটা বিক্রিয়া
যদি একটা বিক্রিয়া দ্বারা আরেকটা বিক্রিয়া প্রভাবিত হয়, তাহলে যে বিক্রিয়ার দ্বারা প্রভাবিত হলো সেটা হলো আবিষ্ট প্রভাবক। এখানে যে ঘটনাটা তার নাম হবে আবিষ্ট প্রভাবন, এখানে যে ঘটনাটা ঘটে গেল সেটার নাম হবে অটোপ্রভাবন, এখানে যে ঘটনাটা ঘটে গেল সেটা হবে ঋণাত্মক প্রভাবন, এখানে যে ঘটনাটা ঘটে গেল সেটা হবে ধনাত্মক প্রভাবন। আমরা খালি উদাহরণগুলো দিয়ে পারলেই এটাও শেষ হয়ে যাবে। দেখো, আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করি, সালফিউরিক অ্যাসিড কারখানায় তৈরি করি। এটা তৈরি করতে গেলে আমাদের হাতে একটা গ্যাস লাগে, সেই গ্যাসটার নাম হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করতে হয় আগে। আবার এই গ্যাসটা তৈরি হয় সালফার ডাইঅক্সাইড হতে। কী দিয়ে? খুব সহজ, অক্সিজেন দিয়ে। সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে যখন সালফার ট্রাইঅক্সাইড গ্যাস গঠন করব, এখান থেকেই সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাস যখন আমরা তৈরি করতে যাব, তখন এখানে তাপমাত্রা লাগে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে যদি প্লাটিনাম পদার্থটা দেই, তাহলে এটা বিক্রিয়া গতিকে বাড়ায় দেয়, অর্থাৎ খুব দ্রুত সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। যেহেতু বিক্রিয়া গতি বাড়ায় দিচ্ছে, কাজে প্লাটিনাম হচ্ছে এখানে ধনাত্মক প্রভাবক। এই প্লাটিনামটা যখন ব্যবহার হলো, তখন এখানে তো একটা পদ্ধতি আছে। এই পদ্ধতির নাম আছে স্পর্শ পদ্ধতি। যদি পরীক্ষায় আসে যে ধনাত্মক প্রভাবকের একটি ব্যবহার লিখবে, তাহলে এটা লিখবে। হ্যাঁ, স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করার জন্য ধনাত্মক প্রভাবক প্লাটিনাম ব্যবহার করা হয়, এটা দিয়ে দিলে হবে। এবার ঋণাত্মক প্রভাবক, আমরা ঋণাত্মক প্রভাবক হাইড্রোজেন পার অক্সাইড, H2O, এর নাম হাইড্রোজেন পার অক্সাইড। এই হাইড্রোজেন পার অক্সাইড থেকে পানি আর অক্সিজেন পাই। এইটা খুব দ্রুত হয়। এই গতিটাকে কমানোর জন্য আমরা এখানে যে বস্তুটা ব্যবহার করি, H3PO4, H3PO4 ফসফরিক অ্যাসিড। আমরা যদি একটু ফসফরিক অ্যাসিড ব্যবহার করি এই বিক্রিয়াটা, তাহলে হাইড্রোজেন পার অক্সাইড থেকে যখন পানি এবং অক্সিজেন তৈরি হয়, তখন এইটার গতিটা কমে যায়। যেহেতু কমে যাচ্ছে, কাজে ফসফরিক অ্যাসিড হচ্ছে, ফসফরিক অ্যাসিড হচ্ছে এখানে একটি ঋণাত্মক প্রভাবক। অটোপ্রভাবক, অটোপ্রভাবক অটোপ্রভাবক অক্সালিক অ্যাসিড প্লাস KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড। দেখো, অটোপ্রভাবক CH দুইবার আছে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। KMnO4 এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমরা যদি এই কোনো একটা বিক্রিয়ায় এই কাঁচামাল এগুলো নেই, তাহলে এখান থেকে তৈরি হবে, এখান থেকে তৈরি হবে, এখান থেকে তৈরি হবে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, K2SO4 প্লাস MnSO4, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, আর হবে আমার কার্বন ডাইঅক্সাইড, পানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এই যে অক্সালিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড সহ যখন বিক্রিয়া ঘটানো হয়, তখন বিক্রিয়াটি ধীরেই চলে। কিন্তু যখনই ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয়, তখন বিক্রিয়াটির গতি বাড়িয়ে যায়। তাহলে ম্যাঙ্গানিজ সালফেট এখানে অটোমেটিক্যালি একটা প্রভাবক হিসাবে তৈরি হয়ে গেছে। এই ম্যাঙ্গানিজ সালফেটকে এখানে বলা হয় অটো প্রভাবক, আর এই ঘটনাটাকে বলা হয় অটো প্রভাবন। এখন আমরা একটা আবিষ্ট প্রভাবকের এবং প্রভাবন বিক্রিয়ার প্রভাবকের উদাহরণ দেব। এটা হচ্ছে আমাদের উদাহরণ, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড
Na3SO3 Na3ASO3। দেখো, আমরা সংজ্ঞায় দিয়েছিলাম দুইটা বিক্রিয়ার মধ্যে যখন একটা বিক্রিয়া আর একটা বিক্রিয়া দ্বারা প্রভাবিত হয়, তখন যার দ্বারা প্রভাবিত হলো তার নাম হচ্ছে আবিষ্ট প্রভাবক, আর এই ঘটনাটার নাম হচ্ছে আবিষ্ট প্রভাবন। তো এখানে দুইটা বিক্রিয়া, এটা হচ্ছে সোডিয়াম সালফাইড আর একটা হচ্ছে সোডিয়াম আর্সেনাইট। বইয়ের মধ্যে দেওয়া আছে সোডিয়াম আর্সেনাইট, বাংলা দেওয়া আছে। সোডিয়াম সালফাইড, সোডিয়াম আর্সেনাইট, এই পৃথক দুইটা বস্তু, এই দুইটা পৃথক বস্তুর মধ্যে আলাদা আলাদাভাবে অক্সিজেন যোগ করব। সোডিয়াম সালফাইড বিক্রিয়া দেখায়, সোডিয়াম সালফেট তৈরি করে। সোডিয়াম আর্সেনাইট এখানে কোনো বিক্রিয়া দেখায় না। কিন্তু যদি আমরা এখন এই বিক্রিয়া যদি একখানে করি, অর্থাৎ Na2SO3 প্লাস Na3SO3 যদি আমরা একখানে করি, তাহলে সোডিয়াম আর্সেনাইটটা, এই যেটা বিক্রিয়া করে না, সোডিয়াম আর্সেনাইট এটা বিক্রিয়া করে না, তখন এখানে এইটা তৈরি হওয়া, সোডিয়াম সালফেট তৈরি হওয়া মাত্রই সোডিয়াম আর্সেনাইটটা সোডিয়াম আর্সেনেটে পরিণত হয়। অর্থাৎ সোডিয়াম আর্সেনাইট তখন বিক্রিয়াটা দেখায়। যেহেতু এই বিক্রিয়াটা দেখাচ্ছে কার কারণে? এর কারণে, সোডিয়াম সালফাইটের বিক্রিয়ার কারণে। এই জন্য সোডিয়াম সালফাইটটা এখানে দেখাচ্ছে আবিষ্ট প্রভাবক, যা সোডিয়াম সালফেট হিসেবে এখানে গণ্য, আর এই ঘটনাটার নাম হচ্ছে আবিষ্ট প্রভাবন। আমরা এখন এর ব্যবহার, আমরা একটু আগে দেখলাম সালফার ট্রাইঅক্সাইড গ্যাস স্পর্শ পদ্ধতিতে তৈরি করার জন্য প্লাটিনাম প্রভাবক ব্যবহার করা হয়। এটা ব্যবহার গেল। 2 নম্বর ব্যবহার, হেবার বস প্রণালীতে অ্যামোনিয়া গ্যাস তৈরি করার জন্য এখানেও আমাদের আয়রন গুঁড়া প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। 3, কৃত্রিম ঘি। আমরা তো প্রাকৃতিক ঘি পাই দুধ থেকে, কিন্তু এই দুধ থেকে ঘি যে পাই এটা বাদও প্রাকৃতিকভাবেও আমরা ঘি তৈরি করতে পারি, যাদেরকে বলা হয় আমরা ডালডা। এরকম আরও আছে বনস্পতি, পাকোয়ান, ডালটা। এগুলো যখন আমরা কারখানায় কৃত্রিমভাবে তৈরি করতে যাই, তখন আমাদের প্রভাবক ব্যবহার করতে হয়। সেই প্রভাবকগুলো সেখানে যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে নিকেল চূর্ণ। তারপর আমরা পানি শহরে গ্রামে পানি সরবরাহ করার জন্য যে পাইপ এবং যে আমরা ট্যাঙ্কিটা ব্যবহার করি, সেটা ধাতু নির্মিত। এই ধাতুর ক্ষয় রোধ করার জন্য, যাতে ক্ষয় না হয় তার জন্য প্রভাবক হিসাবে আমরা সোডিয়াম ডাইক্রোমেট প্রভাবক হিসাবে ব্যবহার করি। তো এগুলো হচ্ছে আমাদের প্রভাবকের ব্যবহার। আমার অধ্যায় 2 এখান থেকেই শেষ। আমি যা কিছু পড়াইলাম বিভিন্ন সালে অনুশীলনীতে আসছে, নতুন করে এখানে দেখার কিছুই নাই। তোমরা খালি সালগুলো দেখবে, বেশি বেশি করে রিভাইজ করবে। যেমন 1 নম্বর প্রশ্ন অনুশীলনী 2, পেজ 72 পেজ 72 পৃষ্ঠা, অনুশীলনী। দেখো 1 নম্বর প্রশ্নটা আসছে, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? এখানে 2014 সালে আসছে, 2018 সালে আসছে, আমি পড়াই দিছি। তারপরে এখানে 2014-2017 সালে প্রশ্ন 8, প্রভাবন আজকে পড়ানো হলো, কিচ্ছু বাকি নেই, তোমরা দেখে নেবে। এখানে প্রভাবক, উদ্দীপক, সহায়ক বা প্রভাবক বিবর্ধক কাকে বলে? এইটা পড়ানো হয় নাই। প্রভাবক, উদ্দীপক কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ায় যখন কোনো একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে না, তখন এমন একটি পদার্থ যোগ করা যায় যার উসিলায় ওই পদার্থটা প্রভাবক হিসাবে কাজ করবে বা কাজ করে। যে পদার্থটা যোগ করলাম তাকে বলা হয় প্রভাবক, উদ্দীপক। এই প্রশ্নটা আসছে
2014, 2017, 2018, আবার 2018। তাহলে এটাও পড়া হয়ে গেলে তোমরা দেখে নিবে। এবার 2011 সাল কি 12 সালে ধনাত্মক প্রবাহকের কাজ, এটাও বোর্ডে আসছে, আমি কেবলই পড়াই দিলাম। অটো প্রভাবক কাকে বলে, এটাও বোর্ডে আসছে 2015, আমি কেবল পড়াই দিলাম। 2014 আবিষ্ট প্রভাবন কি, আমি কেবলই পড়াই দিলাম। তারপরে আমাদের আসছে 2018-তে প্রশমনী বিক্রিয়া কাকে বলে, আমি একটু আগে পড়াই দিলাম। তারপর আসছে 2017 আইসোমারিক বা সমানুকরণ বিক্রিয়া বা পারমাণবিক পুনর্বিন্যাস কাকে বলে, আমি পড়াই দিলাম একটু আগে। তারপর আসছে পলিমারকরণ বিক্রিয়া, একটু আগে পড়াই দিলাম। তারপরে আসছে শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার লিখো, হ্যাঁ আমি কেবলই পড়াই দিলাম। 2013, 2017, 2014, 2018, এগুলো অনেক সালে আসছে, আমি কেবলই পড়াই দিলাম। তারপর 2015 আসছে প্রভাবকের বৈশিষ্ট্য বা মূলক কী, প্রভাবকের বৈশিষ্ট্য, এটা পড়ানো হয়নি, এটা বলে দিই। প্রভাবকের বৈশিষ্ট্য, প্রভাবক যেভাবে অংশগ্রহণ করে সেভাবে ফেরত আসে, এটা তার একটা মানদণ্ড বা বৈশিষ্ট্য। একটা প্রভাবক সকল রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত হয় না, অর্থাৎ নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট প্রভাবক ব্যবহৃত হয়। প্রভাবক তার ধর্ম, কর্ম, রাসায়নিক শ্রেণী যেভাবে নিয়ে যায় সেভাবেই ফেরত আসে, এগুলি হচ্ছে তার মানদণ্ড বা বৈশিষ্ট্য। তাহলে এটাও আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের আসছে 2017, 2018 রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়সমূহ। রাসায়নিক বিক্রিয়া সংগঠনের উপায়সমূহ আমরা গত ক্লাসে বলে দিছি। ঘর্ষণ, চাপ, তারপর আমাদের দ্রবণ, স্পর্শ, হ্যাঁ মানে যে কন্ডিশনগুলো দিয়ে বিক্রিয়া ঘটে আমি পড়াই দিচ্ছি অনেক কটা, হ্যাঁ সেগুলি হচ্ছে এগুলো। তো এটাও অনেকবার এই পরীক্ষায় আসছে, তোমরা দেখে নিবা। এখানে বলছে রাসায়নিক বিক্রিয়া সংগঠনের 4টি উপায় লিখো, তা আমরা ওখানে দিয়ে দিছি, তোমরা দাও সংস্পর্শ, দ্রবণ, চাপ, ঘর্ষণ ইত্যাদি, এই 4টে দিলেই হয়ে যাবে। তারপর রাসায়নিক বিক্রিয়া সংগঠনের 2টি উপায় লেখো, এটা হচ্ছে 2014 সালে, এটা একই প্রশ্ন। পারমাণবিক পুনর্বিন্যাস, পলিমারকরণ বিক্রিয়া উদাহরণসহ লেখো, এটা তো একটু আগে পড়াই দিলাম। তাহলে অধ্যায় 2 এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে দেখা হবে নতুন চ্যাপ্টার যদি আল্লাহ বাঁচা রাখে। অধ্যায় 3 শুরু হবে আজকে এখানেই। আল্লাহ হাফেজ। ক্লাস তো বাজে কত? হ্যাঁ, কোনো প্রশ্ন আছে নাকি? কোনো প্রশ্ন নেই। সেভাবে ক্লাসটা আজকে হাইলাইট করা হয়েছে, প্রশ্ন না আসার এই কথা। আমি তো শেষ করে দিয়েছি।